গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। নমস্কার, আমার আজকে বলবার বিষয় সাহিত্যে নারী এবং নারী সাহিত্য। মেয়েরা মেয়েদের কথা লিখবেন এবং নারী লেখিকার সৃষ্ট নারী চরিত্র আমরা নিজেদের সাথে অনেক বেশি করে রিলেট করতে পারবো নারী হিসেবে, সেটা স্বাভাবিক। আমার আলোচনার বিষয় আজকে একজন হেটেরোনর্মাটিভ পুরুষের লেখায়, যে পুরুষটি নারীবাদ সম্পর্কে সচেতন, তার লেখায় নারী চরিত্র কিভাবে উঠে এসেছে, তার লেখায় নারী চরিত্রদের সাথে আমরা কতটা রিলেট করতে পারি। মোটামুটি 1980-র দশক থেকেই সিস্টেম্যাটিক্যালি পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজে নারীবাদের চর্চা চলে এসেছে এবং আমরা যারা 30 থেকে 45 বছরের মধ্যে রয়েছি, এই প্রজন্ম, আমাদের কিন্তু পুরো কৈশোর যৌবন আমরা প্রত্যেকেই নারীবাদের শিক্ষা খুব কাছ থেকে পেয়েছি। আমরা সুকুমারী ভট্টাচার্য থেকে শুরু করে নবনীতা দেবসেন, এদের লেখা আমাদেরকে বারবার সমৃদ্ধ করেছে এবং আমরা লিঙ্গ নির্বিশেষে এই নারীদের লেখা পড়ে নারীবাদের পাঠ নিয়েছি। এবারে আমাদের ঠিক আগের যে পূর্বসূরীরা যারা লিখে গেছেন, যে পুরুষরা লিখে গেছেন এবং তাদের সৃষ্ট নারী চরিত্ররা আমরা তাদেরকে যেমনভাবে পেয়েছি, যেমন সুনীল গাঙ্গুলির মীরা, বা আমরা যদি বলি আরো যে বিখ্যাত নারী চরিত্রগুলো তাদের সৃষ্ট, যেমন বেবিকে, যেমন সন্দীপনের রুবি, তো এই চরিত্রগুলোতে আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো, হয় তারা যৌন শীতল, নয় তারা যৌন কাতর, হয় তারা ইনসিপিড ন্যাকাবোকা, কিংবা তারা র্যাডিক্যাল। এই যে বাইনারি, এই বাইনারি কিন্তু পুরুষের সৃষ্ট নারী চরিত্রগুলোতে আমরা এই যাবৎকাল পড়ে এসেছি। এবারে আমার একটুখানি প্রত্যাশা বেশি আমার প্রজন্মের পুরুষ লেখকদের কাছ থেকে, কারণ তারা তাদের ওই যে বললাম অত্যন্ত ছোটবেলা থেকেই, শিশুকাল থেকেই তারা মোটামুটি নারীবাদের সঙ্গে পরিচিত হয়ে নারীবাদ সম্পর্কে লেখাপড়া করে এবং সেই সম্পর্কে সচেতন হয়ে বড় হয়েছেন। এবারে আমি আমার প্রজন্মের একজন লেখক, আখ্যানকার অভিষেক ঝার 3টি গল্প এবং 3টি গল্পে যে নারী চরিত্র এঁকেছেন উনি, যে নারী চরিত্রদের, এবং সেটা কতটা একজন নারী হিসেবে আমি রিলেট করতে পারি, বা যে কোনো নারী কিভাবে রিলেট করতে পারেন, সেইটা আলোচনা করব। প্রথম গল্প ক্লোরোসিস। আমি গল্পটা একটু ছোট করে বলে দিচ্ছি। কলোনিয়াল পিরিয়ডের এক ব্রাহ্মণ জমিদার বাড়ির প্রেক্ষিতে এক লেসবিয়ান মেয়ের গল্প। যে মেয়ে বিয়ের আগে সই পাতিয়েছিল যে মেয়েটির সাথে, সে তার সামাজিক বিয়ের চাপ নিতে না পেরে আত্মহত্যা করে এবং গল্পের প্রোটাগনিস্ট মেয়েটির বিয়ে হয় যে বাড়িতে, সেখানে সে বাধ্য হয় তার স্বামীর সাথে যৌন সম্পর্ক বজায় রাখতে এবং সে গর্ভবতী হতে শুরু করে এবং নিয়মিতভাবেই কোনো অজানা কারণে তার গর্ভ ঝরে যেতে শুরু করে এবং গল্প চলতে থাকলে আমরা আবিষ্কার করি যে বাড়ির যে দাইমা, তার সাথে এই প্রোটাগনিস্ট মেয়েটির একটি লেসবিয়ান সম্পর্ক আছে এবং তার সাহায্যে সে তার গর্ভপাতগুলো করিয়ে নেয়। এবার তার মনে আশা আছে যে সন্তানের জন্ম দিতে সে অক্ষম হয়ে পড়লে আস্তে আস্তে তার স্বামী হয়তো আরেকটি বিয়ে করবে এবং তার ফলে তার এই অপছন্দের যৌন প্র্যাকটিস থেকে সে মুক্তি পাবে। এবার গোটা গল্প জুড়ে এই আখ্যানে আমরা দোলাচল দেখতে পাই, কখনো প্রেত হয়ে আসা ইদারা শ্যাওলার দল, কখনো সুপ্রাচীন দিঘির তলে মাটি পাওয়া বিবিধ ফেলে যাওয়া জিনিস। এই গল্পের ভাষ্য করতে করতে আমাদের কখনো মনে হয় যে আমরা হয়তো একটা নারীর বয়ানই পড়ছি, কারণ ভাষ্য এতটাই নরম। অথচ ভ্রূণ হত্যার যে আপাত নিষ্ঠুরতা, সেটা এই গল্পের বীজভূমি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি মেয়ে তার মাতৃত্বকে অস্বীকার করছে এবং
অস্বীকার করছে এবং তার নিজের যৌন রুচি কেড়ে নেওয়ার প্রতিরোধ হিসেবে সে এই অস্বীকারকে প্রতিষ্ঠিত করছে। এটা রেজিস্ট্যান্সের কথা বলছে, প্রতিরোধের কথা বলছে, এবং মাতৃত্বর যে একটা প্রোটোটাইপ সেটা কিন্তু ভীষণভাবে ভেঙে দিচ্ছে। এরপরের গল্প জিহাদের বিষয় আশয়। এই গল্পের প্রেক্ষিত 150 বছরের সময়কাল, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় এবং সিএ বিরোধী আন্দোলনের সময় প্যারালাল ভাবে বয়ে চলেছে এই গল্পে, এই দুটো সময়। এবং ফিরোজা নামের দুটি মেয়ে এই দুই সময়ে থাকে, একজন বেওয়া মা এবং আরেকজন অল্প বয়সী বিবি। একজনের ছেলে মজনু শাহের সাথে মহাস্থানগড় চলে গেছে লড়তে এবং আরেকজনের স্বামী সিএ বিরোধী আন্দোলনে রেল স্টেশনে লুটপাটের অভিযোগে গ্রেপ্তার হয় এবং যাকে আইনি সাহায্য করতে মেয়েটি পর্দানসীন জীবন ছেড়ে ছোটাছুটি করতে শুরু করে, বাধ্য হয়। সাধারণত বাঙালি পুরুষ গদ্যকাররা যে সংগ্রামী মা বা সংগ্রামী স্ত্রীর ছবি এ যাবৎকাল এঁকেছেন, তাতে আমরা একটা চূড়ান্ত, তাদেরকে দেখতে পাই একটা চূড়ান্ত আদর্শবাদী জীবন কাটাচ্ছেন তারা। কিন্তু এই গল্পে আমরা কি পেলাম? আমরা এই গল্পে পেলাম সেই ঠ্যাং কাটা ফকির যখন ফিরে আসে তখন সে দেখে তার মা ফিরোজা বেওয়া আরেকটি বিয়ে করে সুন্দর সংসার করছেন। এবং এই যে এই সিএ বিরোধী আন্দোলনে জড়িত যে পুরুষটি, সে বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রীর প্রবল লড়াইয়ের ফলে সে জেল থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু তারপরে সে আবিষ্কার করে যে তার স্ত্রী তার যৌন জীবন যাপন করছে একটি অনন্য উপায়। সে বিভিন্ন পুরুষের সাথে আলাদা আলাদা আইডি থেকে সেক্স চ্যাট করছে। তো এই বিষয়টি আমার মনে হয় যে অস্বস্তি তৈরি করছে, যেটা হয়তো এর আগে বাব্বি বা নীরা এই মেয়েরা কখনো তৈরি করতে পারেননি, পুরুষ সৃষ্ট এই নারীরা। তো এই অস্বস্তিটা যে অভিষেক দিতে পারছেন, কোথাও তার কারণ তিনি নারীবাদের পাঠ্যক্রমকে আত্মস্থ করতে পেরেছেন এবং তার ফলেই তার নারী চরিত্ররা এত বেশি রক্ত মাংসের হয়ে উঠছেন। এরপর পরের গল্প ঘাস জমি, ঘরবাড়ি, নদী, চাকরি, পরী ইত্যাদি। এই গল্পের প্রেক্ষিত 2023 সালে সিকিমে লেকবাস্ট করে নেমে আসা তিস্তার প্রেক্ষিতে মন্ডলঘাট অঞ্চলের এক চারাল মেয়ের চাহিদা ও না পাওয়া। মেয়েটির স্বামী কাজ করে গোয়ায় এবং মেয়েটির একটি এক্সট্রা ম্যারিটাল প্রেমিক রয়েছে এলাকাতেই, যার সাথে সে শুধু সেক্সুয়াল সম্পর্কই চায়। কিন্তু ছেলেটির ক্ষেত্রে সে যৌনতা ছাড়াও তার আরো কিছু কথা বলার থাকে, তার আরো কিছু আবেগ ভাগ করে নেওয়ার থাকে। কিন্তু মেয়েটির ক্ষেত্রে তার দিক থেকে সে পুরুষটির কাছ থেকে কি চায় সেটা কিন্তু খুব স্পষ্ট। এবং মেয়েটি আরো চায় যে সে যেন একটা চাকরি জোগাড় করতে পারে, চাকরি জোগাড় করে তার সন্তানের ভবিষ্যৎকে অনেক বেশি বেটার করতে পারে। তো এই কারণে সে ঘুষ দিতেও প্রস্তুত। এবং এই অবস্থাতে এই যে ঘটনাগুলো যখন চলছে, এই সময় এই বন্যার ফাঁকে, বন্যার জলে ভেসে আসা সে একটি ডিল্লো খুঁজে পায় এবং ডিল্লো খুঁজে পাওয়ার পরেই তার পুরো জীবন যেন বদলে যায়। তার তখন পুরুষের সান্নিধ্য কেবলমাত্র যৌন চাহিদা পূরণের জন্য খুবই অপ্রয়োজনীয় মনে হয়। তার কারণ অবশ্যই ডিল্লোটি। এবং তারপরেও সে তার প্রেমিক পুরুষটিকে কিছুটা সান্নিধ্য দিতে চায়, কিছুটা সময় দিতে চায়, কারণ সে ভাবে তার চাকরি পাওয়ার রাস্তা হিসেবে এই পুরুষটি তাকে কিছুটা সাহায্য করতে পারে বা কাজে আসতে পারে। এবার যখন তার পুরুষ সঙ্গীটি তাকে একদিন জানায় যে সে চোরাপথে একটা চাকরির ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু এর বিনিময়ে তাকে কোনো একজন রাজনৈতিক নেতার শয্যা সঙ্গিনী হতে হবে, তো প্রেমিক হিসেবে পুরুষটি এই প্রস্তাবকে খুবই অশালীন বলে মনে করে এবং মেয়েটিকে জিজ্ঞেস না করেই সে এটিকে নাকচ করে দেয়। এই ঘটনাটি শোনার পর মেয়েটি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে স্পষ্টত বলে যে সে তার শরীরকে কিভাবে ব্যবহার করবে বা তার শরীরের সাথে সে কি করবে সেটা একমাত্র তার চয়েস। সে চাকরিটি পাওয়ার জন্য সেই নির্দিষ্ট নেতাটির শয্যা সঙ্গিনী হতে রাজি কিনা সেটা একমাত্র তার সিদ্ধান্ত, সেটা তার প্রেমিক পুরুষটি, কোট অ্যান্ড কোট প্রেমিক পুরুষটি ঠিক করে দিতে পারে না। তো এই যে একটা প্রবলেমেটিক ইস্যু, এটা যদি খুব টিপিক্যাল স্টিরিওটিপিক্যাল পুরুষের লেখনীতে
আমরা দেখতাম বা স্টিরিওটাইপিক্যাল পুরুষ লেখার চেষ্টা করতেন, তাহলে হয়তো এই নারীটির যে চয়েস বা তার একদম সচেতন সিদ্ধান্ত, সেটা হয়তো কিছুটা অন্যরকম হলেও হতে পারতো, কিন্তু এখানে সেটা হয়নি। তার কারণ লেখক ভীষণভাবে নারীবাদের এসেন্স সেটাকে খুব ভালোভাবে ধারণ করেছেন, এবং শুধু ধারণ করেননি, আত্মস্থ করেছেন। আর এই শিক্ষা, এটা হয়তো কোথাও এখানে আজকে মঞ্চে উপস্থিত আছেন অভিষেকের শিক্ষক, ছোটবেলা থেকে নারীবাদের শিক্ষা যার হাত ধরে ওর হয়েছে, অনুরাধা কুন্ডা ম্যাডাম। তো কোথাও গিয়ে মনে হয় যে নারীবাদের শিক্ষা যেহেতু একজন নারীর কাছ থেকে সে সোজাসুজি পেয়েছে, তার সহমর্মিতা হয়তো কোথাও সেখান থেকেই অনেকটা বেড়ে গেছে, বা তার সহিষ্ণুতা। তো কাজেই বুঝতেই পারছি যে নারীবাদের চর্চা একজন পুরুষকে কিভাবে বদলে দিতে পারে, তার ভাবা, তার 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 সৃষ্ট নারী চরিত্রদেরকে কতটা আলাদা করে দিতে পারে স্টিরিওটাইপিক্যাল পুরুষের সৃষ্ট নারী চরিত্রদের থেকে। এটুকুই আমার বলার। নমস্কার। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।